আছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় মুদ্রণ শিল্পনগরী তৈরির উদ্যোগ নিয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বিসিক। 50 একর জমিতে 419টি প্লট নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা দিয়েছে সংস্থাটি। প্রকল্প ব্যয়ের 90% অর্থাৎ নিজেরাই করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আজ আমাদের আলোচনার বিষয় মুদ্রণ শিল্পনগরী। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের পরিচালক আবু তাহের খান এবং মুদ্রণ শিল্প সমিতির মহাসচিব আফম শাহ আলম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। মুদ্রণ শিল্প সমিতির তথ্য মতে দেশে প্রায় 7,000 মুদ্রণ শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রায় 4,000 প্রতিষ্ঠানই ঢাকায়। প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে, তাই পরিবেশ বান্ধব স্থানে প্রতিষ্ঠানগুলোকে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে বিসিক। এরই মধ্যে পরিকল্পনা কমিশনে প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে বিসিক। তার ডিপিপিও অলরেডি আমাদের প্ল্যানিং কমিশনে দাখিল করা আছে। এটা জায়গা সিলেকশন করা হয়েছে সিরাজদি খান উপজেলায়, মুন্সিগঞ্জ জেলার মধ্যে। এখানে এটা ধলেশ্বরী সেতু যেটা আছে তার সন্নিকটে। এখানে জায়গার পরিমাণ আমরা নির্ধারণ করেছি 50 একর এবং এতে মোট প্লট সংখ্যা হবে 419টি। শিল্পনগরীতে 3,000 থেকে 6,000 বর্গফুটের 3 ধরনের প্লট তৈরি করা হবে। প্রকল্প ব্যয়ের বেশিরভাগই দিবেন উদ্যোক্তারা। এই প্রকল্প ব্যয়টি হল 198 কোটি টাকা এখন পর্যন্ত। এখানে একটি কথা আছে, প্রকল্প যখন শুরু হবে তখন যদি ওই জায়গার দাম বা অন্যান্য আনুষঙ্গিক খরচ বাড়ে তাহলে প্রকল্প ব্যয়ও বাড়বে। তার 10% জিওবি থেকে দেওয়া হবে, বিসিক দেবে, আর 90% টাকা আমরা উদ্যোক্তারা দেব। ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকেই স্থানান্তর করা হবে বলে জানান সংগঠনের মহাসচিব। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। জনাব আবু তাহের খান, জনাব শাহ আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? ভালো। জনাব খান, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করা যাক। যে প্রতিবেদন দেখলাম সেখানে বলা হচ্ছে সিরাজদি খান উপজেলায় মুদ্রণ শিল্পের জন্য একটা নগরী করা হচ্ছে। প্রকল্পের প্রস্তাবনার একটা আপনারা সংস্থাপন জমা দিয়েছেন, পরিকল্পনা কমিশনে জমা দিয়েছেন। ঠিক আপনি আমাদের বলবেন যে ঠিক এই অবস্থাটা কোথায় আছে, কতদিন পরে এই প্রকল্পটি আসলে আলোর মুখ দেখতে পারবে? পরিকল্পনা কমিশনে এটি সপ্তাহখানেক আগে পৌঁছেছে। আমরা আশা করছি যে আগামী 1-1.5 সপ্তাহের মধ্যে পিএসসি সভা হয়ে যাবে। আর পিএসসি সভা হওয়ার পর যদি পিএসসিতে কোনো ছোটোখাটো পর্যবেক্ষণ থাকে তাহলে সেটি সংযুক্ত করে একনেকে যাবে এবং একনেকের পরে আপনাকে বলি যে এই প্রকল্পটি ইতিমধ্যে 2014-15 অর্থ বছরের এডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্ত আছে। তার মানে হচ্ছে যে একনেকে অনুমোদন হয়ে যাওয়ার পরপরই আমরা এর জন্য বরাদ্দ পেয়ে যাব। তো সেদিক থেকে আমরা আশা করছি যে আগামী জুলাই থেকে যে অর্থ বছর শুরু হচ্ছে এই প্রকল্পের কাজ তখন থেকে শুরু করা সম্ভব হবে। এটার জমি অধিগ্রহণ কি হয়ে গেছে? না, অনুমোদন না হওয়া পর্যন্ত জমি অধিগ্রহণ করা যাবে না। প্রাথমিকভাবে চিহ্নিত করা আছে যে কোন জায়গাটায় হবে। এবং এখানে একটি মানে ভালো তথ্য দেই যে এই 50 একর জমির বেশিরভাগটাই হচ্ছে খাস জমি, ফলে অধিগ্রহণ প্রক্রিয়া আমাদের তেমন ব্যাক পেতে হবে না, কারণ ব্যক্তি জমি হলে পরে একটু সময় বেশি লেগে যায় অনেক সময়। ধন্যবাদ জনাব খান, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব শাহ আলম, আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে প্রায় 419টি প্লট করা হবে এই শিল্পনগরীর জন্য। তো 419টা নিশ্চয়ই অনেক বেশি মুদ্রণ শিল্প প্রতিষ্ঠান রয়েছে এখানে বাংলাদেশে। তো আপনারা এই 419টা যে প্রতিষ্ঠানকে দেওয়া হবে যে প্লট, বা আরো কম, হয়তো একটা প্রতিষ্ঠান 2টা প্লটে পেতে পারে, এই ক্রাইটেরিয়াটা কিভাবে নির্ধারিত হচ্ছে? কে পাবে, কে পাবে না? ধন্যবাদ শামীম ভাই। আমরা এখানে বাংলাদেশের মুদ্রণ শিল্পটা ক্ষুদ্র মাঝারি শিল্প খাত হিসাবে চিহ্নিত এবং এই হিসাবেই এটি পরিচালিত হচ্ছে। তো ক্ষুদ্র এবং মাঝারি খাত হিসাবে এই শিল্পে এখানে প্লটের যে আকার করা হয়েছে 3,000 স্কোয়ার ফিট, 4,500 স্কোয়ার ফিট এবং 6,000 স্কোয়ার ফিট। আরও কিছু প্লট আছে যেগুলো বিভিন্ন সাইজের, কম অল্প সংখ্যক। আমাদের এই ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্পের পর্যায়ে যেহেতু এটি আছে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সংজ্ঞা কি? কোন প্রতিষ্ঠানটা ক্ষুদ্র, কোনটা ক্ষুদ্র? আমরা যেটাকে বলি সেটা হলো হাতে থেকে স্টার্ট করে মেশিনারি ইউজ করা হয়, কিন্তু সেটা একেবারে অটো বা সব মিলিয়ে না। আর মাঝারি হলো অটো এবং তারও উপরে গিয়ে, যেটা বৃহৎ শিল্পের খাত নয়।
তো আমরা এই শিল্পটা সেখানে 419টি মাত্র প্লট 419 জি ঢাকা শহরে সহ সারা বাংলাদেশে 7,000 মুদ্রণ প্রতিষ্ঠান আমি আছে। সেজন্যই জিজ্ঞেস করছি আপনার ক্রাইটেরিয়া কি, কিভাবে নির্ধারণ করবেন যে এই 400টি প্রতিষ্ঠান পাবে? এখানে আমাদের প্রথমত এই শিল্প নগরীটি এই প্রথম বাংলাদেশে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। জি কিন্তু যে প্রতিষ্ঠানগুলোকে আপনারা প্লট দেবেন, জি সেই সেখানে আপনাদের হিসাবে ভূমিকাটা কি? জি সেই হিসাবে আমরা ইতিমধ্যেই বিসিকের সাথে যখন এমওইউ স্বাক্ষর করি তার আগেই বিসিক আমাদের কাছে একটি তালিকা চেয়েছেন। আচ্ছা, আমরা সেই তালিকা দেওয়ার লক্ষ্যে আমাদের সকল সদস্য প্রতিষ্ঠানকে আহ্বান করেছি কারা এই শিল্পনগরীতে যেতে ইচ্ছুক। আচ্ছা। যেহেতু 90% টাকা আমাদেরকে দিতে হ্যাঁ, হবে, সেখানে- এটি একটি ব্যতিক্রমধর্মী এটা প্রকল্প। অবশ্যই প্রশ্ন, আমি এই বিষয়টা আমি পরে আর আপনার যে জনাব খান, এই যে 419টি প্রতিষ্ঠান বা প্লট আছে, এই ডেফিনেটলি আপনারা ওনাদের কাছে তালিকা চেয়েছেন, সেই তালিকা থেকে কিভাবে সিদ্ধান্ত আপনারা নেবেন নাকি এটা সমিতি নেবে? এটি সমঝোতা স্মারক যেটি শাহ আলম সাহেব বললেন, ওখানে কিছু কিছু বিষয় ব্যাখ্যা করা আছে যে কিভাবে বাছাই করা হবে। তবে একটি বিষয় কিন্তু উনি পরোক্ষে বলেই ফেলেছেন, মানে দুটো বিষয় মূলত বিবেচনায় থাকবে আমাদের। একটি হচ্ছে যে অবশ্যই প্রথমে তারা ওই সমিতির সদস্যভুক্ত হবেন, তারা দ্বিতীয়ত priority পাবেন। তার আগ্রহ থাকতে হবে যে আমি এখানে প্লট চাই কিনা, যেটি উনি বলেছেন যে আমরা তো সবার কাছে দরখাস্ত চেয়েছি। এরপর দুটি যে বিবেচনার কথা বলি, একটি হচ্ছে তার বিনিয়োগ সক্ষমতা আছে কিনা, অর্থাৎ এখানে বিনিয়োগ করতে হলে যেটি যে সেই 90% বিনিয়োগ সক্ষমতা, ব্যয়ের অংশ এটা কিন্তু- যাচাই করবে কি? একটা ধরা যাক ডিমান্ড 419টি প্লট, জি 600টি অ্যাপ্লিকেশন পড়লো, তারা বললো তারা করতে চায়, জি। এই তাদের বাছাই করবেন কিভাবে? তার বিনিয়োগ প্রাথমিক সক্ষমতায় বাছাই, বিচার জি, করবে জি। কি? প্রাথমিক বাছাইটা কিন্তু সমিতি নিজেই করে দিচ্ছে। ঠিক আছে। তারপরেও আমরা যখন তাদেরকে প্লটের ইন্ডিভিজুয়াল প্লটের বরাদ্দ দেব, তখন তার বিনিয়োগ সক্ষমতাটা আমরা অবশ্যই দেখব। কারণ তিনি শুধু একটি প্লট নেবেন পরে সে সহসা শিল্প করবেন না, সেখানে এরকমটি গরু যাতে না গরু হয়। চড়াবে, এটা হতে পারে এটা না। হতে আমি পারে এই না। জন্যই প্রশ্নটা সেই করছি। জন্যই আমরা দেখব যে যিনি শুধু জমির টাকা দিয়ে বরাদ্দ পেতে চাচ্ছেন এটি না হয়ে উনি যেন বরাদ্দ পাওয়ার পরপরই সেখানে একটি শিল্প করেন। এটি সেখানে কি আমরা এমন নিশ্চিত কোনো করব। ক্লজ রয়েছে যেখানে বরাদ্দ পাবার 1 বছরের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান না হয় তখন সে প্লট বাতিল করবেন? এটি কিন্তু শুধু মুদ্রণ শিল্পনগরীর না, আপনি জানেন যে বিসিকে সারা দেশে 74টি শিল্পনগরী আছে। অনেক শিল্পনগরীতে আমরা কিন্তু দেখি যেখানে কোনো কাজকর্ম নাই, গরু ছাগল সেখানে চলে। জি, এটাও কথা শেষ করি। জি, তো এই শিল্পনগরীগুলোতে প্লট বরাদ্দ দেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা আছে এবং যেটা গেজেট বিজ্ঞপ্তি আকারে জারিকৃত। সেই নীতিমালায় কিন্তু বলা আছে যে কত দিনের মধ্যে তাকে বিনিয়োগ করতে হবে, কত দিনের মধ্যে তাকে উৎপাদনে যেতে হবে। যদি তিনি না যান তাহলে তার প্লট কেন তাকে বাতিল করে দেওয়া হবে, সেই ব্যবস্থাগুলো কিন্তু এমনি অনুমোদিত নীতিমালায় আছেই। ফলে বরাদ্দ নেওয়ার পরে যদি মুদ্রণ শিল্পনগরী উদ্যোক্তাদের কেউ সেখানে শিল্প না করেন, তাকে কিন্তু আমরা বাতিল করে দেওয়ার অধিকার রাখি। ধন্যবাদ জনাব শাহ আলম। বলা হচ্ছে যে উদ্যোক্তারা নিজেরাই 90% ব্যয় বহন করবে এই শিল্পনগরীতে। এই ব্যয় কি ব্যয় থাকবে? প্রথমত ব্যয় হচ্ছে যে আপনাকে পুরো জিনিসটাকে, পুরো প্রতিষ্ঠানটাকে এখান থেকে সিরাজদিখানে যেতে হবে, এটা এর মাঝখানে আর কি খরচ আছে? না, প্রকল্প ব্যয় এক ধরনের, বলেন, সেটি ব্যাখ্যা হলো করবেন। জমি অধিগ্রহণের সময় একটা পার্সেন্টেজ উদ্যোক্তাকে দিতে হবে। আচ্ছা, এরপরে অবকাঠামো উন্নয়নে ধাপে ধাপে এটি হবে, ওই পার্সেন্টেজ হিসাবেই সেটা দিতে হবে। এটা কি কোনো আনুমানিক ধারণা পাওয়া গেছে কত টাকা জি, খরচ জি, করতে জি। পারে? আমরা আশা করি যে হয়তো 40% প্রথম পর্যায়ে উদ্যোক্তাকে দিতে হবে। আচ্ছা, যিনি বরাদ্দ নেবেন তার যে পরিমাণ জায়গা হবে সেটার মূল্য হিসাবে, মূল্যটি কিন্তু এখনো আনডিসাইডেড নির্ধারণ করা হয়। জি, তবে আমরা ধারণা পেয়েছি এটা প্রায় 198 কোটি টাকার প্রজেক্ট। বিভিন্ন পর্যায়ে সরকারি ব্যয় বলেন অথবা আমাদের দেশের ব্যয়, বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ব্যয় বৃদ্ধি পায়, আচ্ছা, সেই লক্ষ্যে এটি হবে। আমি একটা জিনিস আপনাকে এখানে বলি, 922টি শিল্প প্রতিষ্ঠান আছে, মুদ্রণ শিল্প আছে শুধু আরামবাগ ফকিরা বলে। হ্যাঁ, এই 922টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ও যদি আমি বলি যে 419টি কে নেবে, এখানেও আমি দিতে কষ্ট হবে আমার। কষ্ট হবে না লোক পাবেন না, কোনটা কষ্ট হবে। কষ্ট হবে? আমার সেটাই অনুমান। তাহলে আমি কারণ সেটাই বলছি। এত লোক, সেই- এত সেই- সেই ঢাকা সেই শহরে- বাছাই প্রক্রিয়াটা কি জি, অনেক সময় আমাদের- অনেকে অভিযোগ করেন যে স্বচ্ছ হচ্ছে না, সেই স্বচ্ছতা নিশ্চয়তা কি আপনি দিতে আমরা পারবেন? কিন্তু এই জন্যই প্রথমে মানে সকলের আগ্রহ আহ্বান করেছি। আচ্ছা, সেই আহ্বানের কপি আমরা বিসিককেও দিয়েছি, এখানে সবাই নিতে পারবে নট, বাট এখান থেকে যারা পারবে না সেখানে সিরিয়ালি আবার আমি আশা করবো আপনারা স্বচ্ছতা নিশ্চিত করবেন, যেটা যে স্বচ্ছতার অভাব আমাদের সবখানেই। ধন্যবাদ জনাব শাহ আলম। আমাদের সময় হচ্ছে বিরতি যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলে একটু বিরতি যাবার, খুব শীঘ্রই সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি মুদ্রণ শিল্প নগরী নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের পরিচালক আবু তাহের খান এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির মহাসচিব আফম শাহ আলম। জনাব শাহ আলম, জনাব তাহের খান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আর একবার। জনাব খান, এবার আপনার কাছে জানতে চাচ্ছি যে যখনই আমরা এই ধরনের শিল্প নগরীর কথা বলি তখন আরেকটা বিষয় আমাদের সামনে এসে যায় যে শিল্প প্রতিষ্ঠানগুলো হয়তো সেখানে স্থানান্তর করা হলো, এরপরে এর সাথে কিছু আরও বিষয় থাকে, যেমন শ্রমিকরা কোথায় থাকবে যারা সাথে কাজ করে, বা এটার সাথে গোডাউন বা আরও যেসব আনুষঙ্গিক কাজ থাকে সেগুলো জায়গা থাকে না, যেটা আমরা চামড়া শিল্পনগরীর ক্ষেত্রে প্রায় শুনছি এবং যে কারণে অনেক সময় পুরো প্রকল্প বাস্তবায়ন দেরি হয়, দীর্ঘসূত্রিতা তৈরি হয়। এই ক্ষেত্রে এই ধরনের কোনো চিন্তাভাবনা আগে থেকে আপনারা করছেন কিনা যাতে পরে সমস্যা না হয়? প্রথমেই বলিনি যে চামড়া শিল্পনগরী থেকে মুদ্রণ শিল্পনগরীর একটি মৌলিক পার্থক্য হচ্ছে যে এটি দূষণযুক্ত শিল্পের না, সাথে সম্পর্কিত আমি যদি না। শ্রমিকদের থাকার ঠিক আছে। কথাও চিন্তা করি। আর শ্রমিকদের যে দূরত্বে এই শিল্পনগরীটা আমরা করতে যাচ্ছি, এটা ঢাকা থেকে মাত্র 16 কিলোমিটার। আমরা যখন বলি যে ঢাকা শহর আবাসের দিক থেকে খুব গেঞ্জি হয়ে যাচ্ছে, সেখানে 16 কিলোমিটার কিন্তু খুব বেশি দূরত্ব না। 16 কিলোমিটার কি রাস্তার দূরত্ব? হ্যাঁ, রাস্তার দূরত্ব। তো 16 কিলোমিটার দূরত্বে খুব থেকে বেশি দূরে না। লোকজন বসবাস করবে, এটা কিন্তু এর জন্য আলাদা ডরমিটরির প্রয়োজন নাই। আচ্ছা। তারপরেও বলি যে ধরেন এটি তো বর্ধিষ্ণু এলাকায় মুন্সিগঞ্জে সিরাজদি খান, আপনি সিরাজদি জানেন খান। যে এখন কিন্তু শহর চারদিকে ছড়াচ্ছে এবং সিরাজদি খানের দিকেও যাচ্ছে। ফলে সিরাজদি খানের আশপাশে কিন্তু এই শ্রমিকদের নিজস্ব উদ্যোগে বসবাসের মতো মোটামুটিভাবে কম ভাড়ায় সুযোগটা কিন্তু থাকে। বরং তারা সেই সমস্ত এলাকায় স্বতন্ত্র ডরমিটরি না থাকলেও এই ডরমিটরিতে যে ব্যয় হতো প্রায় একই ব্যয় ওরকম থাকার ব্যবস্থা কিন্তু তাদের থাকবে। তারপরে যদি একসময় দেখা যায় যে এই ধরনের ব্যবস্থা দরকার হবে, তখন আবার জমি অধিগ্রহণ করবেন? এটি অনেক সময় প্রয়োজন হয় এবং করা সম্ভব। যেমন আমরা দু একটি শিল্পনগরীর স্থান নির্বাচনের সময় এরকম করেই করেছি যে শুধু ডরমিটরি না, যদি প্লটের জন্য বর্ধিত জায়গার প্রয়োজন হয় সেই সুযোগটা যেন থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা আছে, সেটা আমরা চিন্তা মাথায় রেখেছেন আপনি? রেখেছেন। আর আগে এই বিরতির আগে আপনি যে একটি প্রসঙ্গ আনছিলেন যে প্রকল্পে ব্যয় বেড়ে যাবে কিনা, এই ব্যয় বৃদ্ধির সাথে বাংলাদেশের প্রকল্পগুলোর যে বিষয়টি আমরা অনেক সময় খেয়াল করি, অনেক সময় করি না, সেটি হচ্ছে যে যদি নির্দিষ্ট মেয়াদের মধ্যে করে ফেলা যায় তাহলে কিন্তু ব্যয় বাড়ে না, যতই বিলম্ব হয় ততই ব্যয়টা বেড়ে যায়। ফলে আমাদের ভাগ্যে কপালে বিলম্বই থাকে এবং দাম বাড়ে না। আচ্ছা, তা আমাদের ইচ্ছা আছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে জমি অধিগ্রহণটা করে অবকাঠামো তৈরি করে ফেলার কাজটা করে ফেলা, যাতে প্রকল্পে ব্যয় বৃদ্ধি না পায়। এটি কিন্তু আমাদের চিন্তায় আছে। আচ্ছা, আমরা সেটাই আশা করি যে প্রকল্প ব্যয় বৃদ্ধি পাবে না। জনাব শাহ আলম, এই পর্যন্ত আপনারা যারা উদ্যোক্তাদের মধ্যে তো একটা নোটিশ দিয়েছেন, জানিয়েছেন তাদেরকে যে এই শিল্প নগরীতে হচ্ছে, এবং তারা এই সারা কেমন কি ধরনের সারা পাচ্ছেন উদ্যোক্তাদের মাধ্যমে? বিশেষ করে আসলে এই শিল্পনগরীটি সারার পরিমাণ বেশি হলো ঢাকা শহরের। আচ্ছা, ঢাকার বাইরের একেবারেই কম সারা, একেবারে সেখান থেকে শিফট করা কঠিন কাজ। জি, এই পর্যায়ে ঢাকা শহরের থেকে সারা খুব বেশি, যেটি আমরা আশা অনুরূপ চাইতেও বেশি। আচ্ছা, সেটা পাচ্ছেন আর এখনো প্রতিনিয়ত আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলো এই শিল্পনগরের খোঁজ খবর রাখেন, নেন এবং আমাদেরকে প্রতিনিয়তই তাগাদা দেন এটা কি অবস্থায় আছে। আমি আপনাকে একটু অন্য এগোতে যাই, সেটা হলো বাংলাদেশে কিন্তু মুদ্রণ শিল্প গ্রোয়িং আপ ইন্ডাস্ট্রি। আচ্ছা, আমি আপনাকে একটু আগে বলছিলাম বিরতির আগে 922টি শিল্প প্রতিষ্ঠান আরামবাগ প্রক্রিয়া বলে, তার মধ্যে 500 প্রতিষ্ঠানই রপ্তানির সাথে জড়িত। গার্মেন্টস সেক্টরের হ্যান্ডটেক, ওষুধ শিল্পের ইনার কার্টনগুলো, এইভাবে অনেক আইটেমের সাথে এরা জড়িত। এরা শুধু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোকে সার্ভিস দিচ্ছেন। এই পর্যায়ে এসে আমরা আরেকটি বড় কাজ, যেটি জাতীয় অর্থনীতিতে আজকে অনেক অবদান রাখছে, সেটি হলো 31 কোটি পাঠ্যপুস্তক বাংলাদেশের মুদ্রণ শিল্পের সদস্যরা করেন। যেটি 2008-9 শিক্ষাবর্ষে ছিল 9 কোটি মাত্র। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে এটিকে বিনামূল্যে দেওয়ার 9 পর্যন্ত 10 পর্যন্ত বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা গ্রহণের পরে এটি প্রথমে 17 কোটি, তারপরে 22 কোটি, তারপরে 27 কোটি, এরপর আছে 31 কোটি। আমরা এই বছর 2014 শিক্ষাবর্ষে আমরা মুদ্রণ করেছি। আপনাকে ধন্যবাদ। জনাব খান,
যখন এই শিল্প প্রতিষ্ঠান ওখানে হয়ে যাবে, যেটা বলছিলেন জনাব শাহ আলম যে এক্সপোর্টের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে, এই ক্ষেত্রে আপনার কি মনে হয়? আমাদের হাতে সময় বেশি নেই, আপনি যদি সংক্ষেপে বলেন। শাহ আলম সাহেব না বললেও এই প্রসঙ্গটা আমি বলার সুযোগ নিতাম। সেটা কি, আমরা সাধারণত বাংলাদেশে এই বিকাশমান শিল্প বলতে চট করে তৈরি পোশাক বা চামড়া এরকম 2-4টি শিল্পের কথা ভাবি, কিন্তু অনেক সময় খেয়াল করি না যে মুদ্রণ কিন্তু মুদ্রণ প্রযুক্তির উৎকর্ষতার কারণে এবং সারা দুনিয়াব্যাপী এই প্রকাশনার প্রবৃদ্ধির পাশাপাশি কিন্তু এই মুদ্রণের কাজটা বেড়ে যাচ্ছে। এবং বাংলাদেশে এই জায়গাটা একটু বলি যে জাপান কিন্তু সস্তায় বই ছাপার জন্য বা তাদের অন্যান্য মুদ্রণের জন্য হংকং থেকে কাজগুলো করিয়ে নেয়। ইউরোপের অনেক দেশ কিন্তু ভারত থেকে বইপত্র ছাপিয়ে নিচ্ছে। এইখানটা আমাদের একটা বড় সুযোগ পাবো এবং এক্ষেত্রে আমরা এই সুযোগটা পাবো। জনাব খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব শাহ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্প জন্য আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সাথে নিশ্চয়ই আমাদের আবার কথা হবে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।